ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা জেনে বুঝে নিই আমাদের আদিবাসী সম্প্রদায় অর্থাৎ পুরনো যারা ভারতের যারা প্রাচীন আদিবাসী তাদের জীবনী, তাদের জীবনে কষ্টকর কাহিনী সব কিছু নিয়ে আমাদের আজকের গল্প ক্লাস 5-এর জন্য এতুয়া মুন্ডার কাহিনী। লিখেছেন মহাশ্বেতা দেবী, আধুনিক কবি, একজন মহিলা কবি। খুব খুব সুন্দর লেখা, এবং তার লেখার মধ্যে দিয়ে আমরা পল্লীগ্রামের খুব সুন্দর ছবি আমরা খুঁজে পাই। এখানে আমরা আদিবাসীর ছবিটা কেমন খুঁজে পেয়েছি সেটা দেখব, ঠিক আছে? এবং এখান থেকে কত রকমের কোশ্চেন আসতে পারে সমস্ত কিছু আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, যেমন ধরো সন্তোষ করছে, এই লাইভ ক্লাস করতে গেলে তোমরা কি করবে, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নেবে। এবার ওখানে গিয়ে প্রসেস আছে জয়েন করার, দেখবে খুব সিম্পল আছে, টিপলেই জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে গিয়ে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে। আর ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে, কারণ কোনো কিছুই অর্ধেক ভালো নয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী। শেষ অবধি দেখবে, ভালো লাগলে বন্ধুদেরকেও জানাবে। হ্যাঁ, তো চলো আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াটা শুরু করি। সঙ্গে সঙ্গে আমি নেব সন্তোষকে। সন্তোষ, শুনতে পাচ্ছ আমার কথা? সন্তোষ, শুনতে পাচ্ছ আমার কথা? সন্তোষ, হ্যাঁ স্যার। এতুয়া মুন্ডার কাহিনীটা পড়েছো? হ্যাঁ। এরকম লোক দেখেছো তুমি সচক্ষে? না। কেন আমাদের গ্রামের দিকে, আমাদের শহরের দিকে হঠাৎ করে মধু বিক্রি করতে চলে আসে, তারপরে পাখি ধরে বেড়ায়, সাপদেরকে ধরে বেড়ায়, দেখোনি? হ্যাঁ। দেখেছো না? হাতে লম্বা লম্বা হ্যাঁ। লাঠি থাকে, এই লাঠিগুলোকে জোড়া হ্যাঁ। জোড়া দিয়ে এরা অনেক বড় লাঠি করে তৈরি করে পাখি ধরে। কি দেখেছো এরকম লোক? হ্যাঁ। পুরো কালো হয়, কালো রঙের হয়, এরা তাঁবুতে বাস করে, এরা হচ্ছে যাযাবর প্রকৃতির। এরা শীতকালে এক জায়গায় থাকে, গ্রীষ্মকালে আর এক জায়গায় থাকে। এরা বেশিরভাগ রেলওয়ে স্টেশনের ধারে এরা আঁকড়া গাড়ে, হয়তো হয়তো দেখা গেল আশেপাশে রেলওয়ে স্টেশনে এরা বাস বাস করছে, সংসার ফ্যামিলি সব নিয়ে বাস করছে। এদের শিক্ষা দীক্ষা সেরকম নেই। এরা আমাদের এসটি ক্যাটাগরির, এসটি শিডিউল ট্রাইব। এরা হচ্ছে ভারতের আদিবাসী। এদের জন্য গোটা ভারতবর্ষ ওপেন, সব জায়গায় এরা যেতে পারে। তো আজকে আমরা এরকমই এতুয়া মুন্ডা বলে একটা ব্যক্তির কাহিনী শুনবো। চলো দেখি, পড়ো তো। এটা গ্রামটার নাম হাতিঘর। পড়ো, গ্রামটার নাম হাতিঘর। জোরে বলো। গ্রামটার নাম হাতিঘর। নাম যদিও যদিও এখন যদিও সেখানে সেখানে হাতি নেই। নেই। তাহলে গ্রামটার নাম হাতিঘর। হাতিঘর, ঘোড়াঘর, মধুঘর, মধুবন। তাহলে এরকম যদি নাম হয় তাহলে আমরা মধুবন মানে আমরা কি বুঝবো, যে শুধু মধু ভরা আছে ওখানে। হাতিঘরে আমরা কি বুঝবো, হাতি ভরা আছে ওখানে। গ্রামে হাতি প্রচুর পাওয়া যেত। তাহলে এখন কিন্তু সেখানে আর হাতি নেই। কেন নেই বলো তো? আমরা সব জঙ্গলকে কেটে দিচ্ছি বলে। মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন, তাহলে তখন জমিদার কারা ছিলেন? মতিবাবুরা। মতিবাবুর আগের আমলগুলো, ওদের ছিল হাতি। ওদের কি ছিল? হাতি। কাদের হাতি ছিল? জমিদারদের। জমিদারদের হাতি ছিল, মতিবাবুদের হাতি ছিল। আর হাতিশালটা ছিল পাথরের। হাতিশালটা কেমন ছিল? পাথরের। বোল্ডার দিয়ে তৈরি। হাতিশালটা ছিল বড় বড় বোল্ডার দিয়ে, যেন হাতিতে ভেঙে পালিয়ে যেতে না পারে। সেই জন্য কিসের কিসের হাতির ঘরটা ছিল? পাথরের। কিসের ছিল? পাথরের। পাথরের। পাথরের হাতি ঘর ছিল। পাথরের হাতি ঘর থাকলে হাতিটা দেখতে পাবে তুমি? না, শুধু মাথাটা দেখা যাবে, অনেক উঁচু হয় হাতিগুলো। তাহলে হাতি ঘরটা ছিল পাথরের। তারপরে পড়ো, তার পড়ো। ওদের সে
আর ওদের সে পাথরের বাড়ি আজও আছে। তাহলে হাতি থাকার জায়গাটা আছে না নেই? আছে। আজও আছে। চলো দেখে আসি শীতের মরশুমে। যাবে? না। যাবে না? না। কেন, বেড়াতে ভালো লাগে না তোমার? শীতকালে তোমার যাব না। কি ভালো লাগে বলো তো বাবু? তোমার সব থেকে কি ভালো লাগে? সবচেয়ে কি ভালো লাগে? ঘুমাতে? না। কি করতে বলো? খেলতে? কি? উম, পড়তে? হ্যাঁ। তাহলে পড়ো। তাতে 30টা ঘর। হাতি ঘরে কটা ঘর? 30টা। হাতি ঘরে কটা ঘর? হাতির ঘর 30টা। একতলার ঘরে দেখবে চাল ডাল গম আর কত কি। তাহলে নিচে তলা, এটা আবার দোতলা। এই একতলা ঘর 30টা ঘর আছে, উপরে আর একটা ঘর। এইখানে চাল চাল ডাল গম এগুলো থাকে। হাতিশালটায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর। তাহলে এখন আর হাতি থাকে না, সেখানে এখন ধান রাখা হয়। কি রাখা হয়? ধান। গোলাঘর। গোলাঘর দেখেছো কোনোদিন? হ্যাঁ। এইরকম হয়, গ্রামের দিকে গেলে দেখবে এইরকম এরকম করা আছে, এখানে চাল চাপা আছে। এইগুলোকে বলা হয় গোলা। কি বলা হয়? গোলা। এরকম ধরো ছোট 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 এক একটা যে যেমন বড় কৃষক, কৃষকেদের বাড়িতে এরকম গোলা গোল করে সিমেন্টের তৈরি করা আছে, আর ওপর দিকে টিনের চাল করা আছে, ছোট্ট করে গেট করা আছে, ধান ভরা হয়, এতে ধান রাখা হয়। দেখেছো এরকম জিনিস? না, খেতেও আছে। এটা গোলা ঘর। হ্যাঁ, কি বলছো? আমাদের এখানেও আছে। বাহ। এতোয়ার দাদু বলে এক সময় ছিল আদিবাসী গ্রাম। এখানে ছিল কারা? আদিবাসীরা। নাম ছিল সালগেরিয়া। কি নাম ছিল আগে? সালগেরিয়া। হাতিশাল। হাতিশাল এখন নাম, আগে কি নাম ছিল? সাল গেরিয়া। সালগেরিয়া। সালগেরিয়া। সাবু আর শাল গাছের প্রাচীর যেন পাহারা দিত গ্রামকে। তাহলে এই গ্রামটার চারপাশে কিসের গাছ ছিল? শাল গাছ। কিসের গাছ ছিল? আর তাল সাবু গাছ। গাছ। সাবু খাও না? সাবু আমরা চিনি দিয়ে রান্না করে খাই না? সাবু, সাবুর পায়েস। তাল। তাহলে এখানে ছিল সাবু গাছ আর শাল গাছ। নামটা বদলে গেল কেন? নাম তো ভালোই ছিল সালগেরিয়া, এখন নামটা বদলে গেল কেন? বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। তাহলে এতুয়া বলছে বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল জমি জায়গা। আদিবাসীরা কিছু বললো না? হ্যাঁ বললোই তো, ঝগড়া করেছিল। তুই বড্ড বকিস এতুয়া, তুই এত বকছিস কেন? তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। এবার দেখো ওর দাদু কিন্তু রেগে গেছে, এতুয়ার দাদু। যাই চুপ কর, মানে ঝগড়ার কথাটা আর বলবে না। লেখাপড়া জানতাম না, সরকারের আইন কানুন বুঝতাম না, তাতেই আমরা হেরে গেলাম। কেন হারলো এতুয়ারা? কেন আদিবাসীরা হারলো বলো? লেখাপড়া জানতো না বলে। তাহলে তুমি যদি লেখাপড়া না শিখো তাহলে কি করবে? তোমাকে যেখানে সেখানে আঙুলের ছাপা দেওয়া বলবে, আঙুলের টিপছাপ দাও, আর তোমার সব জমি জায়গা সব নিয়ে নেবে। এরকম ভাবেই ওরা হেরে গেছিল। শুধু এই কথাটা বলো, নিজের দেশ ছেড়ে তোমরা কবে এলে এখানে? হাজার হাজার চাঁদ আগে। ওরা কিন্তু বছর বলে না, ওরা আগে চাঁদ বলে। এক চাঁদ মানে 15 দিন। তো হাজার হাজার চাঁদ আগে। হাসিস কেন? এখন কেউ চাঁদ নিয়ে বছর হিসাব করে? এখন সূর্য নিয়ে বছর হিসাব করে। এক পাক সূর্য ঘুরবে 1 বছর। আগে কি নিয়ে ঘোরা হিসাব করতো আদিবাসীরা? আদিবাসীরা কি নিয়ে বছর হিসাব করে? চাঁদ। চাঁদ নিয়ে। আমরা কি নিয়ে করি? বছর। আমরা সূর্য নিয়ে।
আদিবাসীরা চাঁদ নিয়ে বছর গণে, আমরা গণি সূর্য দিয়ে। কি দিয়ে গণি? সূর্য। এক পাক সূর্য ঘুরে এলো সূর্য দিয়ে। 1 বছর। আমরা তো করেছি মরণকাল অবধি তাই করব। আমাদের আদিপুরুষরা দেশ ছাড়লো, সিধু কানু এই দুটো বিখ্যাত নেতা, এরা স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিল। যখন সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যুদ্ধে নামলো, সাহেব মানে কারা? ইংরেজরা। কারা? ইংরেজরা। ইংরেজরা আমাদেরকে চাকর গোলাম বানিয়ে রেখেছিল। তাদেরকে অত সহজে আমরা দেশ ছাড়াতে পারিনি, তাদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধে সিধু কানু সব বীর নেতা প্রাণ দিয়েছে। সিধু কানুরা কি করেছিল? যত সাঁওতাল আছে বীর, সাঁওতালদের খুব চোট, সাঁওতালের তীরে খুব জোর, সাঁওতালের গায়েও খুব শক্তি, ওরা কাঁচা মাংস খেত, সমস্ত কিছু একেবারে বিশাল শক্তিশালী। ওদেরকে এক করে সাহেবদের সঙ্গে যুদ্ধে নামিয়েছিল। সেইখানে সিধু আর কানুকে হত্যা করা হয়েছিল। যখন সাঁওতালদের নিয়ে সাহেবের সঙ্গে যুদ্ধ নামলো, কি ভীষণ যুদ্ধ, সাহেবরা জিতে গেল। কেন বলো তো সাহেবরা জিতলো? সাহেবদের কাছে ঢিকিয়াও বন্দুক ছিল। কি ছিল? বন্দুক। আর এদের তীর, আর ওদের বন্দুক। ওদের ছোট্ট একটা বন্দুকে 10 জনকে মেরে দিচ্ছে, আর এদের তীর একটা এমনি করে তীরটা বাই করে লাগাবে, ঘা গুলি করে দিল, যা। এইভাবে ওরা হেরে গেল। সাঁওতালরা এদিক সেদিক পালিয়ে বাঁচলো। এখানে যারা এসেছিল তারা বন কেটে বসত করলো। সে কি আজকের কথা রে! তাহলে সাঁওতালরা এই যুদ্ধে মরার ভয়ে পালিয়ে গেল চারিদিকে। তারপরে এখানেও কেউ কেউ চলে এলো। আমরা মুন্ডারা তাহলে এতুয়ার টাইটেল কি? এতুয়ার টাইটেল কি? মুন্ডা। এতুয়ার টাইটেল হচ্ছে মুন্ডা। যেমন তোমার টাইটেল কি? সন্তোষ কি লায়ক না? হ্যাঁ। তাহলে এতুয়াদের টাইটেল মুন্ডা। গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকালো। তাহলে সর্দারের নাম কি? সর্দারের নাম কি? গ্রামের বুড়ো সর্দারের নাম কি? মঙ্গল। কি নাম? মঙ্গল। আর নাতিটার নাম কি? এতোয়া। এতোয়া। এতোয়া, এ তওকার এতোয়া। নাতির নাম এতোয়া, দাদুর নাম সর্দার, দাদু সর্দার মঙ্গল। কচি ছেলে, কিছু জানে না। ওরে, জোর জুলুম না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না। কত বছর বাদে বিরসা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করলো। সে কি এক ভীষণ যুদ্ধ! বনাবন তীর চললো, সাঁই সাঁই করে তীর চলছে, ওরা দানাদান গুলি চালায়। সাঁওতালরা করলো হুল। হুল মানে কি বলতো? ছোট 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 হুল, ছোট ছোট মানে আগুন। আমরা করলাম উলগুলান। হারলাম তো আমরাও। বাতাসের মুখে পাতার মতো আমরা বাংলা, উড়িষ্যা, বিহার, আসাম, কত জায়গা যে পালিয়ে গেলাম, কত বন কেটে বসত করলাম। এখন মুন্ডা সাঁওতাল সব দেশে, এখন মুন্ডারা সব দেশে ছড়িয়ে গেছে। এখানে চলে এলে ছোটনাগপুর ছাড়লাম, হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম। তাহলে ছোটনাগপুরের মালভূমি, হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম। সাঁওতালরা খুব খুশি, আদিবাসী আসছে, সাঁওতালরাও খুব খুশি, মানুষ বাড়ছে। ওই যে তোরা বলিস ডুলং নদী, আমরা তাকে বলতাম দরঙ্গারা। তাহলে ডুলংয়ের আসল নাম কি? দরঙ্গারা। তখন জঙ্গল যত জানোয়ার তত, মানে বাঘও ছিল, শেয়ালও ছিল, প্রচুর জন্তু ছিল। গ্রামে যে লোধা আদিবাসী দেখিস, এখন যে গ্রামে গ্রামে বেরিয়ে বেড়ায় লোধা আদিবাসী, ওরা বনজীবী মানুষ, বনের সন্তান, ওরা বনেই বাস করে। বাঘুত দেবতার পুজবে, বাঘুত দেবতা মানে বাঘের দেবতাকে পুজো করে। বাঘ যাতে গরু না খায়, তাহলে বাঘ এসে যেন তাদের পোষা গরুটাকে না খায়, তার জন্য বাঘুত পুজো করে। বরাম মায়ের পুজো দেবে, তিনি রক্ষা করেন। তাহলে বরাম মায়ের পুজো কেন দেন? তাদের রক্ষা করবে বলে। কাদের? লোধা সম্প্রদায়কে, লোধা জাতি যারা আছে তাদেরকে রক্ষা করবে বলে বাঘুত পুজো করে, আর বরাম পুজো করে। বরাম মানে বড় মা।
আমরা একসঙ্গে বন কেটে বস্তি করেছি, তবে জঙ্গল তো মা, জঙ্গল নষ্ট করি নাই। লোধারা তো আজও স্বীকার করে। যে লোকগুলো ঘুরে বেড়ায় এখন আমরা দেখতে পাই, তারা আসলে লোধা সম্প্রদায়ের। কোন সম্প্রদায়ের? লোধা লোধা। সম্প্রদায়। ওরা হচ্ছে বনজীবী, ওরা বনেই মানুষ। ওরা দেশে ঘরে বাস করে না। বাবু যে বলে তোরা আদিবাসীরাই জঙ্গল শেষ করিস। না রে, না। জঙ্গল আর কতটুকু আছে বল? তবু তো জঙ্গল থেকেই কন্দ, মূল, ফল। তাহলে জঙ্গল থেকে কি পায়? কন্দ মানে কাণ্ড, মূল, ফল, পাতা, জ্বালানি, খরগোশ, সজারু, পাখি, গ্রাম দেবতা যাকে বলি গরাম, সেও তো বুড়ো শাল গাছটা। তাহলে গরাম হচ্ছে আসলে বুড়ো, যে শাল গাছটা সব থেকে বয়স্ক বুড়ো, সেই শাল গাছটার নাম হচ্ছে গরান। এই গরাম, গরাম দেবতা। তাহলে গরাম দেবতা হিসেবে কাকে পুজো করে? গরাম দেবতাকে শাল গাছ। গরাম দেবতা তাল গাছ। শাল গাছ। শাল গাছ। শাল পাতায় ভোজ খাও না? ওটা শাল গাছের পাতা। শাল পাতা, বড় বড় পাতা একসঙ্গে জুড়ে দিয়ে থালা তৈরি করে দেয় না আমাদেরকে ভোজে? কি দেয়? হুম। যে বাঁচায় তাকে কেউ মারে? তাহলে আমাদের বন এত কিছু দিচ্ছে, বন থেকে আমরা কি কি পাই? দাদু বলছে ফল। দাদুর হিসেবে কন্দ মানে কাণ্ড, মূল, ফল, পাতা, জ্বালানি, খরগোশ, সজারু, পাখি এবং গ্রাম দেবতা যাকে বলি গরাম। গ্রাম থেকে গরাম। গায়ের নামটি হাতিঘর কেন হলো গো? এবার নাতি জিজ্ঞেস করছে। তাহলে এখানে কার গল্প দেখতে পাচ্ছি? দাদুর সঙ্গে নাতির গল্প। নাতি হ্যাঁ। জিজ্ঞেস করছে, এতুয়া জিজ্ঞেস করছে, আচ্ছা হাতিশাল কেন হলো গো? হাতিঘর কেন হলো? বন কাটলাম, মাটি যেন হেসে উঠলো। আর কি বাবুরা ঢুকে পড়লো, এই হয়ে আসছে চিরকাল। লেখাপড়া জানি না, সব কিছু নিয়ে নিল ওরা। নতুন নাম দিল হাতিঘর। যা, অনেক বকলাম। এতোয়া, এত কথা জানতে চাইলি কেন যে? এতোয়া কি বলবো ঠাকুরদা? কি বলবে ঠাকুরদাকে? বাবুর বাড়ি কাজে যায়, প্রাইমারি স্কুলের চালা ঘরে কোল দিয়ে পথ। তাহলে এতোয়া কোন দিক দিয়ে কাজে যায়? এটু একটা বাচ্চা ছেলে কোন দিক দিয়ে কাজে যায়? স্কুলের পাশ দিয়ে যায়। সাঁওতাল মাস্টার গল্প বলে কি বা ক্লাস বসতে না বসতেই গল্প শুরু করে। গল্পের শুরু কোথায় কে জানে? এতো শুধু শোনে। তখন তারা তীর ছোড়ে সনসন, তীরে তীরে আকাশ আধার। সে যে কি ভীষণ যুদ্ধ, তারা আর কি বলি। কোন যুদ্ধের কথা বলো গো মাস্টার? এ তো জানে না তো। মহাভারতের যুদ্ধে, রামায়ণের যুদ্ধ। রোহিণী গ্রামে গিয়ে এতোয়া যাত্রাও দেখেছে। তাহলে রেতোয়া রোহিণী গ্রামে গেছে, সেখানে যাত্রাও দেখেছে। তাহলে দাদুর মুখে কিছুটা যুদ্ধের কথা শুনলো, মাস্টার মশাইয়ের মুখে কিছুটা যুদ্ধের কথা শুনলো, রামায়ণ মহাভারতের যুদ্ধের কথা লেখা আছে। তারপরে একটা গ্রামে, রোহিণী গ্রামে যাত্রাও দেখেছে এতোয়া। আর রামায়ণ মহাভারতের কথাও যাত্রা দেখে সে জেনে ফেলেছে। এবার আগেকার দিনে পালা করে রামায়ণ মহাভারত করতে আসতো আমাদের গ্রামে গ্রামে। মাস্টারের গলা শুনতে শুনতে ও দৌড়ে চলে। মতিবাবু হলো গ্রামের ঠাকুর দেবতা। ছোট এতোয়া তার বাগাল। বাগাল মানে কি গো? গরু দেখা। ওর কাজ গরু ছাগল চড়ানো। বাগাল মানে হচ্ছে রাখাল। বাগাল মানে কি? রাখাল। হাতিঘর কলকাতা থেকে যে কত কাছে, তবু কত দূরে। হাওড়া থেকে চলো খড়গপুর। তাহলে এবার হাতিঘর যাওয়ার ঠিকানা বলছে। হাওড়া স্টেশন থেকে খড়গপুর, তারপরে বসো বাসে, নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে। কোথায়? গুপ্তমণি মন্দিরের সামনে। তারপরে বড় আম্মা দেবী, যিনি সকলকে রক্ষা করেন। তারপরে এখানে বড় আম্মা মানে শাল গাছ, একটা বড় শাল গাছ। লোধা পুরোহিত পুজো করে। বম্বে রোডে যত বাস ট্রাক চলে, সবাই গুপ্তমণির মন্দিরে প্রণামী দেয়, দক্ষিণা দেয়, টাকা দেয়। গুপ্তমণি থেকে রোহিণী যাওয়ার বাস পাবে কিনা কে জানে।
দক্ষিণ পশ্চিমে হাঁটো না 7 হাঁটো না 7-8 মাইল, বেশি দূর নয়, 7-8 মাইল হাঁটতে হাঁটতে পেরোলে ছোট্ট একটি নদী যার জল কাঁচের মতো, পেরোলে ছোট্ট আদিবাসী গ্রাম, তারপর মস্ত গ্রাম রোহিণী, পেরিয়ে দক্ষিণে চলো ডুলং নদী। তাহলে যাওয়ার রাস্তাটা কোথায়, কি করে না, এখানে বাসে যেতে হবে। আমরা হাওড়া থেকে খড়গপুর, তারপরে বাসে করে গুপ্তমণি মন্দিরের সামনে নেমে যাব, হয়ে গেল। আর যদি আমরা হেঁটে হেঁটে যাই তাহলে প্রথমে আমরা বম্বে রোডে বাস ট্রাক চলে, সবাই গুপ্তমণি মন্দিরে প্রণামী দেয়। গুপ্তমণি থেকে এবার যাবে কি করে, রোহিণী যাবার বাস পাবে কিনা জানি না। দক্ষিণে পশ্চিমে হাঁটো 7-8 মাইল, হাঁটতে হাঁটতে একটা ছোট্ট নদী আসবে, নদীটার জল একদম কাঁচের মতো, পেরোলে একটা ছোট্ট আদিবাসী গ্রাম, তারপর মস্ত গ্রাম রোহিণী, পেরিয়ে দক্ষিণে চলো ডুলং নদী যার আদিবাসী নাম দরঙ্গাড়া। তাহলে ডুলং নদীর পরে ডরঙ্গাড়া, সে চলছে নেচে নেচে তোমার সঙ্গে। যেই দেখলে আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ, পৌঁছে গেলে এতোয়াদের গ্রাম হাতিঘর। যেমনই দেখবে, তাহলে কি দেখে বুঝবে যে এটা এতোয়াদের ঘর, একবারে আকাশ ছোঁয়া শাল গাছ আর অর্জুন গাছ, কি আছে বড় শাল গাছ আর অর্জুন গাছ। যখনই দেখবে একটা বড় শাল গাছ আর একটা অর্জুন গাছ, তখন জানবে এটা হাতিঘর। এটা কি হাতিঘর। হাতিঘরের আগের নাম কি ছিল, শালগাড়া। কি ছিল প্রথমে, কি নাম ছিল, হাতিঘর, হাতিশাল, শালগেরিয়া নাম ছিল, তারপরে ওটা হয়ে গেল হাতিঘর। এখন ওটার নাম হাতিঘর, ঠিক আছে। গাছের গোড়ায় দেখবে পোড়ামাটির মস্ত হাতি। এবার এই গাছটার তলায় দেখবে হাতিকে রেখেছে, হাতি, পোড়ামাটির হাতি, মাটির তৈরি হাতি আছে, ছোট ছোট এমন অনেক হাতি আর অনেক ঘোড়া। আদিবাসী আদিবাসী সবাই গ্রাম দেবতা বা গরামকে পুজো দিয়ে যায়। ভালো মানুষ, আদিবাসী, সাঁওতাল সবাই এইখানে এসে পুজো দিয়ে যায় আর মানত দিয়ে যায়। হাতি কি দিয়ে যায়, হাতি দিয়ে যায়, হাতি একটা করে হাতি পুজো দিয়ে যায়। ডুলং নদী খানিক বাদেই মিলেছে সুবর্ণরেখায়। তাহলে ডুলং নদী কোথায় মিলেছে, সুবর্ণরেখায় নদীতে। সে যেন গেরুয়া জলের সমুদ্র, মনে হচ্ছে গেরুয়া খয়েরি জল। ইচ্ছে হলেই নেমে স্নান করতে পারো, জল তো কোমর অবধি, ডুবে যাবে না, জল অল্প আছে। তুমি সাঁতার জানো সন্তোষ, সাঁতার জানো না, আচ্ছা, এই নদীতে যদি নামো, ডুলং এই সুবর্ণরেখা নদীতে ডুববে না, বেশি জল নেই, স্রোত কি জোরালো। এতো ওর প্রিয় মস্তির পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময়। তাহলে ওখানে স্রোতও নেই, এত স্রোত নেই। এতো কি করে, ও গরু ছাগল মোষ চড়ায়। এতো আর কাজ কি, গরু ছাগল মোষ চড়ায়। নামটি এতো কেন গো, রবিবার জন্মালো যে, সোমে জন্মালে নাম হতো সোমরা, সোমাই, এমনই কোনো নাম। তাহলে সোমবার জন্মালে কি নাম হয়, সোমরা, সোমাই। আদিবাসীদের যার ইচ্ছা জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখা, ওরা কি করে, জন্মবারের সঙ্গে নাম মিলিয়ে নাম রাখা। যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলা নাম রাখে। এতোয়ার নামটি দিল ঠাকুরদা মঙ্গল মুন্ডা। তাহলে এতোয়ার নামকরণটা কে করেছে, ঠাকুরদা। এতোয়ার নামটা দিয়েছে ঠাকুরদা। এই রাজ্যে মুন্ডা, সাঁওতাল, লোধা সবাই বাংলাও বলে, নিজের ভাষাও বলে। ওদের চিংচাং চিংচাং করে ভাষা আছে, ওরা কথা বললে আমরা বুঝতে পারি না, কিন্তু ওরা বাংলা সব বুঝে। এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া, তাহলে খুব চাটুয়া, একদম শক্তিশালী, চটপটে, এখনই লাফিয়ে উঠে দৌড় লাগাবে। বয়স তো মোটে 10। তাহলে এতোয়ার বয়স কত, 10 বছর। মাথায় লালচে চুল, খুব ঝাঁকড়া। তাহলে প্রথমে আমরা এতোয়ার ছবিটা দেখেছি, মাথায় কোঁকড়া কোঁকড়া চুল, ঝাঁকড়া চুল, সব সময় পরনে একটা খাকি প্যান্ট, চোখ দুটো জল করছে আর ধারালো, একদম চোখ খুব তীক্ষ্ণ, সব দিকে ওর নজর থাকে।
ঠাকুরদা বড্ড বুড়ো, ও বড্ড ছোট, ওকে অনেক কথা ভাবতে হয়। একটা শুকনো ডাল, কয়েকটা শুকনো পাতা, সব ওর চোখে পড়ে, সব ও জ্বালানির জন্য কুড়িয়ে নেয়। তাহলে এতোয়া কি করে? জ্বালানির জন্য কাঠ, ডাল, পাতা সব কুড়োয়। গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। গ্রামে কি বসে? হাট বসে। হাটের দোকান ঝাটপাট দিয়ে একটি বস্তা চেয়ে নিয়েছে। তাহলে হাটের যে দোকানদার, তার দোকানটা ঝাঁট দিয়ে দিয়েছে কে? এতুয়া। বস্তাটি নিয়েছে, বলে আমাকে একটা বস্তা দাও, তোমার ঝাঁট দিয়ে দিচ্ছি। বস্তাটি ওর সঙ্গে থাকে। তাহলে এবার এতুয়া সবসময় বস্তাটা নিয়ে যায়। বগলে কি থাকে? একটা বস্তা থাকে। পুরনো বস্তা। আমবাগানের বাবুর গরু চড়াতে চড়াতে ও ঠিক কুড়িয়ে নেয় টোকো আম, টক আমগুলো কুড়িয়ে নেয়। শুকনো কাঠ, মেটে আলু খুঁড়ে বের করে মাটি, এবারে মেটে মাঠের মধ্যে যে আলুগুলো থাকে, মেটে আলু, সেগুলোকে খুঁজে বের করে মাটি থেকে। মজা পুকুরে, মানে যে পুকুর মরে গেছে, জল নেই যে পুকুরে, পাড় থেকে তোলে শাক, সব চলে ওর ওই বস্তায়। সব কিছু ওই বস্তায় ভরে নেয়। এতো কি করে? ওই বস্তার মধ্যে কি কি ভরে? টেকো শাক, কাঁচা আম। টোকো শাক, কাঁচা আম, শুকনো কাঠ, মেটে আলু, আর যা আর পায় কাঠ কাঠ। কুটো যা পায় সব কুড়িয়ে নেয়। আমরা অনেক সময় দেখবো বিয়ে বাড়ির পাশে এখন যে ছেলেগুলো ঘুরে বেড়ায় ওরকম না। হ্যাঁ। তারপর গরু নিয়ে ডুলং পেরিয়ে চড়ে ওঠে, ডুলংয়ের চড়ে ওঠে। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয়। তাহলে ঘাস বনে গরুর মোষ ছেড়ে দেয়। গরুগুলো কি করে? কাচুর মুচুর করে ঘাস খায়। এবার ও হ্যাঁ। দৌড় মানে চরের ধারে মাঠে সুবর্ণ রেখা, যেখানে সরু, একদম সরু রেখা, সুবর্ণ রেখা, বাঁশে বোনা জালটা পাতেছে। তারপরে এবার বাঁশে বোনা জাল, বাঁশ দিয়ে তৈরি করা আছে জাল, এই জালটাকে ও পেতে দেয় ওখানে। তাহলে কি হবে জাল পেতে দিলে? বাঁশের জাল পেতে দিলে কি হবে নদীতে? নদীতে বাঁশের জাল পাতলে কি পাওয়া পাবে। যাবে? মাছ পাওয়া যাবে। হ্যাঁ। এখন ও রাজা, এই নদী আকাশ চরের রাজা। নিজেকেই বলে মাছ পেলে মাছ খাবো, শাক তো খাবোই, মুদি দাদা মেটে মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয় ওকেই দেবো। তাহলে কি মনে মনে বলে? যে মাছ যদি পাই এই নদী থেকে তাহলে মাছ খাবো, আর যদি শাক তো খাবোই, শাক তো তুলে নিয়েছি, শাক তো খাবোই, আর মুদি দালাকে এই মেটো আলুটা দিব। ও যদি ওটার মেটো আলুর বদলে নুন তেল মশলা দেয় তো দেবে। বুঝতে পারলে? এ তো আর কাজ। হ্যাঁ। আচ্ছা, না দেয় তো মেটো আলু আমি আর দাদু খাবো। তাহলে মেটো আলুটা কুড়িয়েছে, সেটা যদি দোকানে দিয়ে তেল নুন দেয় তো দেবে, না হলে ওই মেটো আলুটাকে আমরা খাবো দাদু আর আমি। কি 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 খাবো ভাবতে গেলে খিদে ভুলে যায় গো। এখনো লাফায় আর নদীর জল, কাশবন, বুনো ফুল, আকাশ সকলকে ডেকে ডেকে বলে, কি ভীষণ যুদ্ধ, কি ভীষণ যুদ্ধ, যুদ্ধ যুদ্ধ নিজের মনে মনে বলে এতুয়া। তীর চলছে সনসন, কামান চলছে দনাদন, ঘোড়া ছুটছে খটখটাক্ষট, কি যুদ্ধ, কি যুদ্ধ। এতুয়া জানে না মাস্টার কোন যুদ্ধের কথা বলে। 1857 থেকে 58 যুদ্ধের কথা না, অন্য কোনো যুদ্ধ যাতে তীরের সঙ্গে বন্দুকের লড়াই হয়েছিল। মাস্টার তো এক এক দিন এক এক যুদ্ধের কথা বলে, ও জানেও না, পরোয়াও করে না, যুদ্ধ তো হয়েছিল, আবার কি চাই। তাহলে মাস্টার কোন যুদ্ধের কথা বলে এতোয়া কিন্তু বুঝতে পারে না। স্কুলের পাশ দিয়ে যখন আসে মাস্টার যুদ্ধের কথা বলে, এক ভীষণ যুদ্ধ চলছে, কিন্তু ও তখন ভাবে যে আমাদের তীরের সঙ্গে কামানের, ঘোড়া বন্দুকের সঙ্গে তীরের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কথা।
আকাশ ঘাস বনে গুনগুন গুঞ্জন করা উড়ন্ত পতঙ্গ, বাতাসে দুলছে হাসন্ত বুনো ফুল, গরুর পাল কেউ জানে না। ছোট্ট এতুয়া এত ভীষণ যুদ্ধের কথা বলে। এবার এতুয়া যে মাঠে গিয়ে গরু চড়াতে চড়াতে খাবারের কথা যুদ্ধের কথা বলে, এটা কেউ জানে না, কারণ ও তো একাই গরু চড়ায়। গরুর হুম বাগাল মানে গরুর রাখাল, আদিবাসী ছেলে ঘাস ফুল নদী কেউ পাত্তা দেয় না গো। ডুলং আর সুবর্ণরেখাও হেসে চলে চলে যায়, বয়ে যায়। অথচ এসব নদীর তীরেই নাকি এতদিন কত যুদ্ধ হয়েছে। সুবর্ণরেখার জলে নাকি এখনো সোনার রেণু পাওয়া যায়। লোকে বলে তাহলে সুবর্ণরেখা নদীতে এখনো সোনা পাওয়া যায়। এতোয়া ওসব বিশ্বাস করে না। তাহলে তো লোধা বুড়ো ভজন ভুক্তার কথাও বিশ্বাস করতে হয়। ভজন বলে ভজন বলেছিল রে, ছিল, মানে ওখানে সোনা ছিল, সুবর্ণরেখার নদীতে সোনা ছিল। সুরবীর এক আদিবাসী রাজা ছিল। বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল, তখন তামার ঘণ্টা আর তীর ধনুক নিয়ে সে ডুলং নদীতে ঝাঁপ দিল, ঝাপাত করে পড়ল। যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে, রাজা তখনই ঘণ্টা বাজাবে, ঢং ঢং ঢং। তাহলে ডুলং নদীতে যদি কেউ কে ঝাঁপ দিয়েছিল ডুলং নদীতে? রাজা। রাজা রাজা ঝাঁপ দিয়েছিল। যদি ওখানে গিয়ে বলে, হে রাজন, আমি খুব অসহায়, আমাকে একটু হেল্প করো, তাহলে ঢং ঢং করে ঘন্টা বাজে। তারপর হাতি চেপে ধনুক হাতে উঠে আসবে জল থেকে, বাঘের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে বলবে, কে ডাকে আমায়? আমার সেনারা কোথায়? জল থেকে উঠে আসবে, আমার রাজ্য আমার আমার হবে, মাটি ঢেকে দেব জঙ্গলে, আর জঙ্গলের প্রাণী জঙ্গলের মানুষ দিয়ে। সেই জন্য পাতালে আমি কতদিন অপেক্ষা করব বলে, আর ঘন্টা বাজায়। তাহলে রাজা উঠে এসে কি বলবে? কে ডাকে আমায়? আমার সেনারা কোথায়? জল থেকে আমি যেদিন উঠে আসব, গোটা রাজ্যটাকে আমি মাটি করে দেব, জঙ্গলে ভর্তি করব, জঙ্গলের প্রাণীতে জঙ্গলের মানুষে ভর্তি করব বলে আর ঘন্টা বাজাই। ঝড় বাদলের রাতে সব শোনা যায়, ঝড় বাদলের রাতে এই রাজার তাণ্ডব শোনা যায়। ভজন ভুক্তা অন্ধ মানুষ। ভজন ভুক্তা কেমন? চোখে দেখতে পায় না। হাটবারে হাটতলায় ও গল্প বলে, গান গায়। কতদিন এতোয়া ওকে ঘরে পৌঁছে দিয়েছে, হাত ধরে বলছে, চলো দাদু তোমাকে ঘরে রেখে দিই। কতদিন বলেছে, কি গল্পই বললে দাদু, কি কি গল্পই বললে দাদু আজ। সবাই শুনছিল গো, দেখো কতগুলো 10 পয়সা পেয়েছি। তাহলে গল্প বলে, আর লোকে তাকে গল্প বলার জন্য কি দেয়? পয়সা দেয়। 10 পয়সা। পয়সা দেয়। তখনকার দিনে 10 পয়সা চলতো। এখন যেমন 10 টাকা, তখনকার দিনে 10 পয়সা চলতো। এতুয়ারে, এবার ওর নাতিকে বলছে, এতুয়ারে ছেলে তুই বড্ড ভালো, স্কুল যাস না, এই বড় দুঃখ, তুই যে স্কুল যাস না এটা আমার খুব দুঃখ লাগে। আমাদের ছেলে মেয়ে গাই চড়াবে বাবুর বাড়ি, বন হতে কাঠ আনবে, স্কুলে যায় না রে। অথচ এখন গ্রামে স্কুল, সাঁওতাল মাস্টাররা কত ভালো, ঘরে ঘরে যাবে আর বলবে, ছেলে মেয়েকে স্কুলে পাঠাও, আমাদের ঘরে ছেলে মেয়ে পড়তে শিখবে। শিখবে না? আমরাই তো পেটের জ্বালায় ছেলে মেয়েদেরকে পাঠাই না। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। আগেকার দিনে অনেক দূরে গ্রামের থেকে অনেক দূরে পাঠশালা ছিল, তো স্কুল ছিল, তাই লোকে যেত না। কিন্তু এখন গ্রামেই স্কুল, তাও ছেলে মেয়েরা যায় না। এখন গ্রামে স্কুল, তবু যা ঘর, ঘর বাছা যা, এখন আমি চলে যেতে পারবো। এবার এ তোমাকে বললো যে যাও তুমি ঘরে যাও। তাহলে আদিবাসীদের দুঃখ কেন এত? হ্যাঁ, উম, স্কুলে যায় না বলে, পড়াশোনা জানে না বলে, তাই না? হ্যাঁ। তাহলে এবার প্রশ্নগুলো উত্তর করতে হবে। চলো দেখি, গ্রামটার আদি নাম ছিল কি?
হাতি সালগেরিয়া। দাম সালগেরিয়া, এখন হাতিঘর, আগে সালগেরিয়া। মতিবাবু ছিলেন গ্রামের ভগবান, জমিদার, মাস্টার, আদিপুরুষ। কি হবে? জমিদার। মাস্টার জমিদার। জমিদার এত শব্দটির অর্থ হলো রবিবার। এতুয়া মানে রবিবার। জমিদার রবিবার। শূরবীর ছিলেন একজন বনজীবী। কি ছিল? বনজীবী শূরবীর ছিলেন একজন রাজা, এটা হবে আদিবাসী রাজা। ডুলং, সুবর্ণরেখা নামগুলি নদীর। তাহলে একের কোশ্চেনগুলো বুঝলে, উত্তর বললাম, দেখলে। হ্যাঁ আর হাতিশালটা ছিল এখানে কি হবে? পাথরের। আর হাতিশালটা কিসে ছিল? পাথরের। এতো আর পাথরের দাদু বলে এক সময় এটা ছিল কি গ্রাম? আদিবাসী গ্রাম। শালগ্রাম আদিবাসী আদিবাসী গ্রাম। তারপরে গাঁয়ের বুড়ো সর্দার নাতিটার দিকে তাকায়। বুড়ো সর্দারের নাম কে? কি? মঙ্গল। মঙ্গল তবে তবে জঙ্গল তো কি হবে? মা। জঙ্গল তো মা। স্কুলের চালাঘরে কোল দিয়ে কি? স্কুলের চালাঘরের কোল দিয়ে এটা কি হবে এখানে? প্রাইমারি স্কুলের। কোন স্কুল? প্রাইমারি। প্রাইমারি প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে তো যায়। চলো দেখো, অর্থ লেখো। গর্জন মানে কি গো? জোরে আওয়াজ করা। গর্জন মানে? জোরে আওয়াজ করা বাগাল মানে রাখাল। বাগাল মানে? রাখাল গুঞ্জন মানে গুনগুন করা, মনে মনে গান করা। দুলন্ত মানে দুলছে, যেটা দুলছে দোলে দোলে। তারপরে হচ্ছে গোড়া। গোড়া মানে মূল। গোড়া মানে হচ্ছে মূল। ঠিক আছে। বিপরীত শব্দ হ্যাঁ পূর্বপুরুষ। পূর্বপুরুষ হচ্ছে, পূর্বপুরুষের বিপরীত হচ্ছে উত্তর পুরুষ। পূর্বপুরুষের বিপরীত হচ্ছে উত্তর পুরুষ। অসৌত হয় তাই না? উত্তর পুরুষ। ঠিক আছে। হুম আদি থেকে অন্ত। আদি থেকে বিঞ্জ অন্ত। কচি থেকে বুড়ো বা পাকা। শুকনো থেকে ভেজা। শুকনো থেকে ভিজে বা ভেজা ভেজা। বিশ্বাস থেকে অবিশ্বাস। বিশ্বাস থেকে অবিশ্বাস সমার্থক শব্দ দেখো। জল। জলকে আমরা বলি নীর। আর কি বলি? সুন্দর জীবনও বলি। জলের আর এক নাম জীবন বলি না? হ্যাঁ বাড়িও বলি। কি বলি? বাড়ি। নদীকে আমরা কি বলি? নদীকে সমুদ্র গাং বলি। গাং। স্রোতস্বিনী। স্রোতস্বিনী। তটিনী বলি। প্রবাহ থাকে প্রবাহিনী। প্রবাহিনী এসব বলি। সমুদ্রকে কি বলি? রত্নাকর। পেটের মধ্যে সমুদ্রে অনেক কিছু পাওয়া যায় তো, রত্নাকর। তারপরে সমুদ্রকে সমুদ্র বলি। সময় দীর্ঘ দয়ের ফলা সমুদ্র বলি। তারপরে আর বলি কি বলতো? সাগর বলি। বলি না সাগর? হ্যাঁ আচ্ছা, উলুগালন। উলুগুলান। উলুগুলান মানে কি? আন্দোলন। আন্দোলন। উলুগুলান মানে কি? আন্দোলন তারপরে আন্দোলনকে কি বলা হয়? বিদ্রোহ বলতে পারি। হ্যাঁ বিদ্রোহ। আর কি বলতে পারি? সংগ্রাম। ঠিক আছে। সংগ্রাম আচ্ছা, যেগুলো কাজ সেগুলোর হ্যাঁ তলায় দাগ দাও। যেগুলো কাজ সেগুলোর তলায় দাগ দাও। সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত। পাহারা দিত। কোনটা কাজ?
কোনটা কাজ বলো তো? পাহারা দেওয়াটা কাজ না? আর হ্যাঁ তারপরে এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে? হিসাব করা। তারপরে ছোট নাগপুর ছাড়লাম, ছাড়লাম। জঙ্গল নষ্ট করি নাই, করি নাই। যে বাঁচায় তাকে কেউ মারে, মারে। এগুলো হচ্ছে সব কাজ। ইয়ার তলায় দাগ, মানে যেগুলোতে কিছু করা বোঝাচ্ছে সেগুলোর তলায় দাগ দিতে হবে, বুঝলে? হ্যাঁ 7 নম্বরে দেখো তো, দুটি বাক্যে ভেঙে লেখো। ভাঙতে হবে, দুটো ভাগ করতে হবে এই বাক্যগুলোকে। গাঁয়ের বুড়ো দাদু সর্দার মঙ্গল লাঠিটার দিকে তাকালেন, তাহলে এটা কি হবে? গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল সে নাতিটার দিকে তাকালো, দুটো হয়ে গেল। হাতি শালটাই দেওয়াল তুলে ওটা এখন ধান রাখার গোলা ঘর, তাহলে এটা কি হবে? এটা কি হবে? হাতিশালটায়, হাতিশালের বা হাতিশালার দেওয়াল তোলা হয়েছে, হাতিশালার দেওয়াল তোলা হয়েছে, এখন ওখানে ওটা এখন ধান রাখার জায়গা। তাহলে দুটো বুঝতে পারলে? হাতিশালটার দেওয়াল তোলা হয়েছে, এবার এখান থেকে ওটা এখন ধান রাখার জায়গা, গোলাঘর। বোঝা গেল? হ্যাঁ আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। আমরা যখন পড়াশোনা করতাম বা আমাদের সময়, আমাদের কালে জঙ্গল দিয়ে 4 মাইল যেতে হতো, তারপর পাঠশালা পাওয়া যেত। কি লিখবো এখানে? আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যেতে হতো, যেতে হতো, তারপর পাঠশালা পাওয়া যেত। বুঝতে পারলে? এটা লিখতে কি হবে? আমাদের কালে আমাদের কালে সেই 4 মাইল যেতে হতো, তারপর পাঠশালা পড়তো, তারপর পাঠশালা পাঠশালা পড়তো, পড়তো। পাঠশালা পড়তো। চলো এখন দেখি তারপরে। এখনো লাফায় আর নদীর জল, কাশবন, বনফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। এখন এখন এটা কি বলবো? এখন সে লাফায়, এখনো সে লাফায়, এখন সে লাফায়, এটা একটা কথা এখানে হয়ে গেল শেষ। আর 8টা বাদ চলে যাবে। নদীর জল আর কাশবনকে, এই পুরো লাইনটা হবে, নিয়ে বলবো সে কি ভীষণ যুদ্ধ। এখন ও লাফায়, এখন ও লাফায়, নদীর জল, কাশবন, বনফুল, আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। দুলং ও সুবর্ণরেখায় হেসে চলে, বয়ে বয়ে যায়। তাহলে এটা কি হবে? দুলং হেসে চলে, বয়ে যায়, সুবর্ণরেখা হেসে চলে, বয়ে যায়। এই ওটার বদলে ডুলং হেসে চলে, বয়ে যায়, সুবর্ণরেখা হেসে চলে, বয়ে যায়। ঠিক আছে? দুটোই লিখতে হবে। ডুলং হ্যাঁ হেসে চলে, বয়ে যায়, সুবর্ণরেখা হেসে চলে, বয়ে যায়। বুঝতে পারলে? হ্যাঁ মানে ডুলংও হেসে চলে, সুবর্ণরেখাও হেসে চলে, এইটা লিখতে হবে। পাঁচিল দিয়ে একটা বাক্য বলো। আমাদের বাড়ির পাঁচিল আছে। হ্যাঁ চাঁদ দিয়ে বাক্য রচনা করো। চাঁদ আগেকার দিনে চাঁদ দিয়ে বছর গুনতো, রাতে চাঁদ ওঠে। দেশ দিয়ে বাক্য রচনা করো। আমাদের দেশের নাম ভারতবর্ষ। মানুষ দিয়ে বাক্য রচনা, জঙ্গল দিয়ে, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে একটু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কোনটি কোন ধরনের বাক্য? যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটা প্রশ্নবোধক। তাহলে এই বাক্যটা দেখো, জিজ্ঞাসা চিহ্ন আছে, এটাকে আমরা বলবো প্রশ্নবোধক। কি বলবো? প্রশ্নবোধক। যেটা এরকম চিহ্ন থাকবে সেটা হচ্ছে বিস্ময় সূচক। তাহলে এটা হচ্ছে বিস্ময়বোধক বা বিস্ময় সূচক। এখানে দেখো কমা আছে, কচি ছেলে কিছুই জানে না, তাহলে এটা দুটো কথাকে বলছে একসঙ্গে, তাহলে এটাকে কি বাক্য বলবো? নির্দেশক। একটা ছেলের সম্বন্ধে বলছে, তার জন্য এটা হবে নির্দেশক। ছেলেটা কেমন সেটা বোঝাচ্ছে না? হ্যাঁ সে যেন গেরুয়া জলের সমুদ্র, এটা কি হবে? এটাও একটা নির্দেশক বাক্য। এটা নির্দেশক বাক্য হতে পারে, আবার এটা
মানে মনে সন্দেহ হচ্ছে যে গেরুয়া জলের সমুদ্র হতে পারে, নির্দেশক হতে পারে, আবার এটা সন্দেহজনক বাক্য হতে পারে। সন্দেহজনক। আচ্ছা, তারপরে দেখো তো কি যুদ্ধ, কি যুদ্ধ, এখানে কি চিহ্ন আছে? বিস্ময় সূচক। তাহলে এটাকে কি বলবো? এটাকে কি বলবো? বিস্ময়বোধক। বিস্ময়বোধক। বুঝেছো? হ্যাঁ। আচ্ছা, কোনটি কোন শব্দ? লিখো বিশেষ ও বিশেষণ। এখানে মস্তটা কি হবে? লড়া। এখানে বিশেষ লিখো। এখানে বিশেষণ, এই ঘরটার নাম হচ্ছে বিশেষ, এটার নাম বিশেষণ, এটার নাম সর্বনাম, এটার নাম অব্যয়, এটা ক্রিয়া। তো বিশেষ এখানে ঘরে লড়াই হবে, লড়াইটা হবে বিশেষ্য, মানে নাম, যুদ্ধের নাম লড়াই। বিশেষণ কেমন? ভীষণটা যুদ্ধ, ভীষণ যুদ্ধ হয়েছিল। মস্ত, তারপরে হবে বড়, তারপরে হবে ভীষণ, এই ঘরটাই হবে। তারপরে হবে ছোট, তারপরে এখানে হবে আর সরু, তারপরে হবে ঝাঁকড়া, তারপরে হবে ধারালো, এই ঘরটায় হবে, এ ঘরটায় বেশি হবে। হ্যাঁ, বিশেষণ মানে কেমন জিনিস সেটা বোঝাচ্ছে, সর্বনাম মানে নামের পরিবর্তে, তুই, সে, এগুলো। তাহলে এখানে কি হবে? তুই, তারপর সে, তারপর আমাদের। অব্যয় কি? যার কোনো ব্যয় নাই, যার কোনো ব্যয় নাই। ও, ওর কোনো ব্যয় নাই, এখানে ও হচ্ছে অব্যয়। ক্রিয়া কোনটা? কাজ কোনটা? লড়াই, রাখে, ওঠে, এগুলো। তাহলে এখানে কি বসবে? চড়াই, লড়াই, তারপর ওঠে, রাখে, এসবগুলো হচ্ছে, এসবগুলো কি? ক্রিয়া। 11 নম্বর দেখো, নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্য জুড়ে একটা করতে হবে, দুটোকে একটা করতে হবে। কি করে করব? দাদু আজ এমন গল্প বলছে, বললে যে সবাই শুনছিল গো। তাহলে এখানে কি বলবো? এতুয়ারে ছেলে তুই বড্ড ভালো। তাহলে এখানে একটা করব কি করে? একে এতুয়া তুই বড্ড ভালো, এতুয়ারে এটা উড়ে যাবে, এতুয়া, এতুয়া তুই বড্ড ভালো ছেলে, এতুয়া তুই বড্ড ভালো ছেলে, তুই বড্ড বকিস এতুয়া, তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না। তাহলে কি বলবো? এটা তুই এত বকিস যে তোর বাপেরও, তুই বড্ড বকিসটা কি হবে? তুই এত বকিস যে, এখানে যে তোর বাপেরও এত কথা বকার সাহস ছিল না। তুই এত বকিস যে তোর বাপেরও এত সাহস ছিল না। বুঝতে পারছো সন্তোষ? বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। আদিবাসী আসছে, মানুষ বাড়ছে। তাহলে কি হবে এখানে? যত আদিবাসী আসছে তত মানুষ বাড়ছে, যত আদিবাসী আসছে তত মানুষ বাড়ছে। আর কটা কোশ্চেন আছে? দুটো আছে, চলো চটপট করে নিই। এলোমেলো সাজাতে হবে। এটা কি হবে? আদিবাসী, এটা হবে সুবর্ণরেখা, এটা হবে কি? এটা কি হবে? দরঙ্গারা। এটা কি হবে? পোড়া মাটি। এটা হবে আদি পুরুষ। এটা এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে নিয়ে বাক্য বানাতে হবে। এটা নিজে করবে, হ্যাঁ? এটা খাতায় করে আমাকে জানাবে। উল্টো পাল্টায়, ছাগল কাজে, গরু ওর চড়ানো। এটা হবে গরু ছাগল চড়ানো ওর কাজ। তীর সনসন তারা তখন ছোড়ে, তখন তারা ছনছন তীর ছোড়ে, এরকম ভাবে করতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো তো 15টা দেখো, 14গুলো দেখো, এখানে উত্তর পেয়ে যাবে। সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? সাহেবেদের সঙ্গে, ইংরেজদের সঙ্গে আদিবাসীদের যুদ্ধের কথা।
গাঁয়ের নাম হাতিঘর হলো কেন? এখানে জমিদাররা হাতিদের রাখার জন্য ঘর তৈরি করেছিল, সেই জন্য এটার নাম হাতিঘর। ভজনভুক্ত এতুয়াকে কি বলতো? হুম, এতুয়াকে বলতো তুই স্কুল যাস না, এটাই খারাপ লাগে। কি বলতো? আহ, গল্প বলতো, তারপরে বলতো যে তুই স্কুল যাস না, সেই জন্য আমাদের খারাপ লাগে। হাতিঘরে কেমন ভাবে, হাতিঘর কেমন ভাবে যাবে, রুটটা বলতে হবে। তাহলে হাওড়া থেকে কোথায় কোথায় যেতে হবে, কিভাবে যাবে, হেঁটে না বাসে ট্রেনে, সব লিখতে হবে ওখান থেকে। এতুয়া নামটি কেন এসেছিল? এতুয়া এসেছিল রবিবার জন্ম বলে, তাই না? হ্যাঁ এতুয়ার রোজকার কাজের বর্ণনা দাও। এতুয়া কি করে? সকালে উঠে পাতা কুড়ায়, কাঠ কুড়ায়, তারপরে চলে যায় গরু নিয়ে মাঠে, সেখানে গিয়ে মাছ ধরে নদীতে, তাই না? শাক তোলে। এখন গ্রামে এখন গ্রামে স্কুল, তবু বক্তাকে, বক্তা হচ্ছে ভজন বুক্তা, ভজন বুক্তা। ভক্তাকে ভজন মুক্তা। হুম, বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাও। হাতি, হাতি কি হবে? হাতি সুর, হাতিঘর। চাল, ধান গাছ থেকে চাল হয়। গাম, গাম মানে পল্লী, চাঁদ, জ্যোৎস্না, পাতা, গাছ, গাছের সঙ্গে পাতা। সংকেত অনুসারে গল্পটি বানাও। নদীর পাড়ে সূর্য অস্ত গেল, কোনো গ্রামে মাদল বাজছে, পরব এসেছে, এখন সেখানে সব স্কুল ছুটি পড়ে গেছে। এবারে ছুটিতে আমরা বন্ধু মিলে এবার এই গল্পটা লিখতে হবে। বন্ধু মিলে ওই জায়গায় যাব, ওখানে এই করব, সেখানে তাই দেখব, এগুলো লিখতে হবে। পারবে তো? হ্যাঁ ঠিক আছে, এটা লিখে আমাকে দেখাবে। দুটো কাজ দিলাম, বাক্য সাজানো কাজটা দিলাম আর গল্পটা লেখার কাজটা দিলাম। ঠিক আছে, শেষ করছি। টাটা, বাই হ্যাঁ বাই।